একজন নারী হিসেবে রাজনীতিতে সবচেয়ে বড় বাধা কি মনে করেন আপনি? আসলে নারী হিসেবে রাজনীতি না, শুধু নারীর সব ক্ষেত্রে নারীদের অনেক বাধা, পারিবারিক বাধা রয়েছে, তারপরে সামাজিক বাধা রয়েছে, রাষ্ট্রীয় অনেক দিক থেকে এখনো নারীদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটিস তৈরি হয়নি। আপনি সংসদে গেলে কোন কোন বিষয় নিয়ে কাজ করতে চাবেন? সকল শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনাকে ধারণ করে ন্যায় বিচার সম্পন্ন এবং জনকল্যাণমুখী গণতান্ত্রিক সমাজ কাঠামো গড়ে তোলা। মরহুম শফিউল বারী বাবু তার কোনো অসমাপ্ত স্বপ্ন যেটা আপনি পূরণ করতে চান? ওর নিজস্ব এলাকা নিয়ে অনেক স্বপ্ন ছিল, খুবই দারিদ্র পীড়িত নদী ভাঙ্গা কবলিত একটা অঞ্চল। সেই জায়গায় মানুষটার তো অনেক স্বপ্ন, সেগুলো তো আমি অবশ্যই পূরণ করতে চাই ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে মনে করেন যে নারী সংরক্ষিত আসন সরাসরি ভোটের মাধ্যমে আসে না, এটা গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে কিছুটা সীমিত করে। ইন ফিউচারে জনগণের প্রত্যক্ষ ভোটে নারীরা নির্বাচিত হবেন, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমি সেইটাই আশা করছি নারীদের মূল্যায়নের ক্ষেত্রে। নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন তিনি বিএনপি নেতা মরহুম শফিউল বারী বাবুর সহধর্মিণী এবং বিএনপির নারী সংরক্ষিত আসন থেকে তিনি মনোনয়ন পেয়েছেন, বিদিকা বিনতে হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ভালো আছি। রাজনীতিতে আসা হলো কিভাবে একটু আমরা জানতে চাইবো। রাজনীতিতে আসা তো প্রথমত আপনার দেশপ্রেম, তারপর সেখান থেকে ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলি বিএনপির পরিবারের সাথে সবাই সমর্থক ছিল, যদিও কেউ এত মানে একদম সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলেন না। ছোটবেলা থেকে আমার বোন রুমে আমি দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি দেখে বড় হয়েছি। তারপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেছি এবং অনেকগুলো পোস্টও ক্যারি করেছি, কিন্তু ওভাবে একদম মাঠের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে আগানোর সুযোগটা হয়নি, বিভিন্ন নানান ধরনের কারণে সেটা হয়নি। কিন্তু রাজনীতি করব সেই প্রতিজ্ঞায় ছিলাম সবসময়। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন এবং মরহুম শফিউল বারী বাবুও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছিলেন, এবং আপনাদের সম্পর্কের শুরুটা যদি একটু জানতে চাই, কিভাবে সম্পর্কের শুরুটা হয়েছিল? আসলে শফিউল বারী বাবু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন সেই সময়টা কিন্তু আমাদের রাজনীতির শুরু। তো ওভাবে ওনাকে দেখতাম, খুবই একদম পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ। মানুষ মানে নেতাকর্মীদের সাথে খুব গাম্ভীর্য নিয়ে কথা বলেন এবং সকল নেতাকর্মী ওনাকে খুব রেসপেক্ট করেন। উনি যখন ক্যাম্পাসে আসতেন অন্য নেতাদের সাথে একটু ডিফারেন্ট ওনার মধ্যে একটা পার্সোনালিটি তিনি অন করতেন। তো সেক্ষেত্রে ওনার সাথে যেহেতু এলাকার আমাদের নিজস্ব লক্ষ্মীপুরে দুজন ছিলাম, তো ওভাবে কথা হতো মাঝে মাঝে। পরবর্তীতে আস্তে আস্তে সেটা মানে একটা সম্পর্কের দিক দিয়ে এগিয়েছিল। একজন নারী হিসেবে রাজনীতিতে সবচেয়ে বড় বাধা কি মনে করেন আপনি? আসলে নারী হিসেবে রাজনীতি না, শুধু নারীর সব ক্ষেত্রে নারীদের অনেক বাধা বিঘ্ন পেরিয়ে কিন্তু আর সামনে আগাতে হয়। পারিবারিক বাধা রয়েছে, তারপরে সামাজিক বাধা রয়েছে, রাষ্ট্রীয় অনেক দিক থেকে এখনো নারীদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটিস তৈরি হয়নি। তো সেক্ষেত্রে কোনো কোনো নারীদের জন্য আমাদের দেশে 51% নারী রয়েছেন, কিন্তু সেইখানে আমরা দেখি যে নারীর সুযোগের সমতার ক্ষেত্রে নারীর অবস্থানটা খুবই একদম নগণ্য। সেই জায়গায় ধরুন আমাদের যেখানে সমতার বজায় রাখা হয় নারী এবং ছেলেদের শিক্ষার ক্ষেত্রে, কিন্তু নারী এবং পুরুষের ছেলে মেয়েদের ছোটবেলায় সমতা রয়েছে, সেক্ষেত্রে আপনি দেখেন নারীরা কিন্তু মানে রেজাল্টের দিক থেকে এবং পজিশনের দিক থেকে তারা কিন্তু অনেক এগিয়ে থাকে। কিন্তু আবার যখন চাকরির ক্ষেত্রে যায় সেক্ষেত্রে কিন্তু আবার নারীরা সে সুযোগটা পাচ্ছে না। নারীকে ফ্যামিলি মেনটেন করতে হয়, হাজবেন্ডের কথা শুনতে হয়, আবার কখনো বয়ফ্রেন্ডের কথা শুনতে হয়, আবার কখনো বাবার কথা শুনে মেনে চলতে হয়, সমাজের কথা নানানবিধ আছে জটিলতা। সেক্ষেত্রে আমি মনে করবো আমাদের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো নারী বান্ধব এখনো হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন, আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের জন্য সর্বপ্রথম কাজ করেছেন, নারীদেরকে বিভিন্ন পর্যায়ে তিনি কাজে লাগিয়েছেন এবং নারীকে সেই জায়গাগুলোতে আবার নারী কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, আবাসিক সুবিধা গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা অব্যাহত রেখেছেন, শিক্ষা ক্ষেত্রে নারীকে অনেক অগ্রসর ভূমিকা দিয়েছেন। আপনাকে কি কোনো ধরনের বাধায় পড়তে হয়েছিল কিনা? এখন তো বিভিন্ন ধরনের ট্রোলিং হয়, যখন একজন এগিয়ে থাকে, যখনই দেখবেন একজন ফোকাস কোথাও পড়ে
সেই ফোকাসিং এর জায়গায় কিন্তু অনেক ধরনের শেমিং হয়, ট্রলিং হয়, নানান ধরনের সাইবার বুলিং এর শিকার হতে হয়। এখন সেটা যেহেতু সাইবারের যুগ, সাইবার বুলিং বলা হয়, তখনও কিন্তু এ ধরনের অনেক ট্রলিং এর শিকার হতে হতো। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিলেন, এর মধ্যে আপনাকে কি কোনো ধরনের বাধার মধ্যে পড়তে হয়েছিল কিনা? আওয়ামী লীগ সরকার আমরা যখন ছাত্র রাজনীতি ঢাকা ভার্সিটিতে শুরু হলো, তখন আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় ছিল। তখন কিছু কিছু ছেলে আওয়ামী লীগের ছাত্রলীগ যারা করতো টুকটাক ডিস্টার্ব করতো, তারপর তো বিএনপি ক্ষমতায় চলে আসছে, ও ধরনের আর ফেস করিনি কিছু। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নারী সংরক্ষিত আসনে, জি কেন আলহামদুলিল্লাহ। কেন দেওয়া হলো আপনাকে মনোনয়ন, যদি একটু বলতেন। আসলে প্রথমত আমি আপনার কি বলেছেন যে মরহুম শফিউল বাড়ির বাবুর সহধর্মিণী আমি, সেটা তো একটা বিরাট পরিচয় রয়েছে। তারপরও আমি নিজেও বলেছি আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছাত্র দল ছিলাম, করতেন আপনি? অ্যাক্টিভই ছিলাম অনেকটাই। তারপরে ধরেন আমি নিজেও তখন শফিউল বাড়ি বাবুর সহধর্মী হওয়ার পরে নিজেও কিন্তু আহ, জাতীয়তাবাদী দলের সাথে একদম, যখনই একদম খুবই অবস্থাটা খুবই করুণ একটা সময়ে, খুবই কি বলবো, আওয়ামী লীগ সরকার যখন নিপীড়ন নির্যাতন এই ধরনের কাজগুলো নিয়ে খুবই বিএনপিকে নিপীড়নের নিঃশেষ করে দিতে চেয়েছিল, যখন নেতাকর্মীরা কেউ বাসায় থাকতে পারতো না, মিছিল মিটিং করতে পারতো না, একদম জেলখানায় বন্দি থাকতে হতো, সেই সময় কিন্তু আমি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং গুম খুন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি, আইনি সহযোগিতা দিয়েছি, যারা চিকিৎসার প্রয়োজন ছিল তাদেরকে চিকিৎসা প্রদান করেছি। আবার এমনও হয়েছে আমাদের যেসব মিছিল হতো, বড় বড় মিটিং হতো, সেখানে অধিক মানে গরমের সময় অনেকে মারা গিয়েছেন, কিংবা অনেক সময় হার্ট অ্যাটাক করেছেন বিভিন্ন কারণে, আমরা ইনস্ট্যান্ট তাদের পাশেও দাঁড়িয়েছি, একটা স্মার্ট একটা অ্যামাউন্ট নিয়ে তাদের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করেছি। ফ্যাসিস্ট যুক্ত সময়ে সবসময় দলের পাশে থাকার চেষ্টা করেছি, তাদেরকে ওই ভয়ভীতি যে হাসিনা দেখিয়েছিল সেই সময় তার বিপরীতে দাঁড়িয়ে তাদেরকে সাহস জোগানোর চেষ্টা করেছে। এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশও, বাংলাদেশের অবকাঠামো, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কি ধরনের সমস্যা রয়েছে সেইগুলোকে তারুণ্যের রাষ্ট্রচিন্তার সংলাপের মাধ্যমে, তারুণ্যের রাষ্ট্রচিন্তা কি ধরনের হতে পারে এবং আমাদের যারা স্টেক হোল্ডার রয়েছেন আমাদের পার্টিতে, তাদের সাথে সমন্বয় করে আমরা কিভাবে সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন করতে পারি, সেই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, যেগুলো তারুণ্যের রাষ্ট্রচিন্তার সংলাপ হিসেবে পরিচিত পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। আপনি সংসদে গেলে কোন কোন বিষয় নিয়ে কাজ করতে চাবেন? আসলে কি আমাদের তো ধরেন বাংলাদেশের জনগণের একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছিলাম, তো সেই স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয়নি। তো আমাদের দীর্ঘ ফ্যাসিস্ট আমলে আরো বেশি সেই স্বপ্নগুলো, জনগণের স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে। তো আমাদের এখন যেটা সেটা হচ্ছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নতুন সেই স্বপ্নগুলো, জনগণের সেই স্বপ্নগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি সেগুলো পূর্ণ করবার জন্য আমাদেরকে শপথ নিতে হবে। আর আমাদের জাতীয়তাবাদী দলের যে লক্ষ্য রয়েছে, সে লক্ষ্যটা হচ্ছে আম, সকল ধর্মের বিশ্বাসী মানুষজন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং যে সকল সকল শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনাকে ধারণ করে একটি অংশীদারিত্বমূলক সমাজ ব্যবস্থা গঠন করে, যেখানে সামাজিক অর্থনৈতিকভাবে ন্যায় বিচার সম্পন্ন এবং জনকল্যাণমুখী এবং সেটা একটা গণতান্ত্রিক সমাজ কাঠামো গড়ে তোলা, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আপনি দেখেন আমাদের যে সংরক্ষিত আসনে যেসব নারী কে নিয়ে বিভিন্ন কথা আসছে, সেখানে আমরা দেখেন আমাদের দলের যে লক্ষ্য ছিল এর বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমন্বয়ে সকল শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্বের মাধ্যমে। তো আমাদের নারী সংসদে আপনারা দেখেন এখানে মাধবী মারমা এসেছে উপজাতীয় একটা কমিউনিটি থেকে, এখানে সুবর্ণা ঠাকুর এসেছে মাতুয়া সম্প্রদায় থেকে, এখানে নিপুণ রয় এসছে সনাতন ধর্মাবলম্বী থেকে, আন্না মিন্স আসছে খ্রিস্ট ধর্মাবলম্বী থেকে। তো আপনি দেখেন আমাদের দলের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের মধ্যে কিন্তু আমাদের দলের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের নতুন একটা প্ল্যান নিয়ে আগাচ্ছেন, তিনি কিন্তু সেই চিন্তাগুলোকে নিয়ে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন তিনি যে চিন্তা করেছেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করছেন। নারীর নিরাপত্তা আর কর্মসংস্থান নিয়ে আপনার কিছু বলার আছে কিনা?
একটু আগে বলেছি নারীদের অনেক বাধা রয়েছে, ফ্যামিলিগত, তারপরে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সে ধরনের উদ্যোগ এখনো গ্রহণ করা হয়নি। নারী অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীন কাজ করছে। তো একসময় আমাদের যেসব ক্ষেত্রে সাইবার বুলিং, সাইবার অ্যাটাকিং, সাইবার বডি শেমিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, নানান ধরনের আছে প্রবলেম। তো আমাদের যখন একসময় বাংলাদেশে এসিড নিক্ষেপের কথা আপনারা শুনেছেন, বিভিন্নভাবে নারীদের উপর এসিড নিক্ষেপ করা হতো। তো সেইটা কিন্তু আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটা একটা রুলস করেছে, এসিড নিক্ষেপ আইন করেছে, সেটা সফল হয়েছে। এবং সেটা সফল করার জন্য জনগণকে সচেতন করে তুলেছে বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, সেগুলোকে জনগণকে সচেতন করে যে যে ক্ষতিকারক দিকগুলো জনগণের মধ্যে যদি আমরা দেখাতে পারি, তখন কিন্তু জনগণ সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং নিজে সচেতন হয় না, আমরা এই কাজটা থেকে বিরত থাকে। তো এখন যে নারীকে আরো বেশি সমাজমুখী করার জন্য, রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত করার জন্য নারীর যে বাধাগুলো রয়েছে, নারীর প্রতি যে এখন সোশ্যাল বট বাহিনী আপনারা দেখতে পান, তো নানান ধরনের একটা নারী যখন কোনো ফোকাসিং আসবে, মানে যখন রাষ্ট্রের কথা বলবে, উন্নতির কথা বলবে, উন্নয়নের কথা বলবে, জনগণের কথা বলে, তার উপরে কিন্তু ঝাঁপায় পড়ে। তারা নানানভাবে তাকে অ্যাটাক করে তাকে দমিয়ে রাখতে চায়। তো এইগুলোর বিরুদ্ধে, এগুলো আমাদের এই সামাজিক হ্যারাসমেন্ট গুলোর বিরুদ্ধে প্রচার করতে হবে, জনসচেতনতা তৈরি করে। এই ধরনের গুলো আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করছেন, সেখান থেকে আমরা এগুলো থেকে পরিত্রাণ পাবো। মরহুম শফিউল বাড়ি বাবু, তার কোনো অসমাপ্ত স্বপ্ন যেটা আপনি পূরণ করতে চান? জি, অবশ্যই। তিনি তো বাংলাদেশের রাজনীতি করেছেন বিভিন্ন সময়, এবং ফ্যাসিস্ট। তিনি স্বেচ্ছাসেবক দলের মতো একটি দলকে হ্যাঁ, লিড দিয়েছেন, সভাপতি ছিলেন স্বেচ্ছাসেবক। তিনি ছাত্র দলের একজন সফল সাধারণ সম্পাদক ছিলেন। তাকে এখনো অনেকে কিন্তু তার কথা শুনলে, ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর কথা শুনলে সবাই কিন্তু একটু ঘুরে দাঁড়ায়, যে শফিউল বারী বাবু এত ভালো একজন মানুষ ছিলেন, এত কমিটেড একজন মানুষ ছিলেন, এত প্রমিজিং লিডার ছিলেন। তো তার কথা ভিন্ন একটা বিষয়। তো তার তো দেশের প্রতি অনেক কমিটমেন্ট ছিল, দলের প্রতি ছিল। তো সেই জায়গা থেকে তিনি আমাদের যে সকল স্বপ্ন নিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন, তিনি সেগুলো ধারণ করতেন। জনগণকে তিনি আর তার এলাকার জনগণ তাছাড়া সারা বাংলাদেশের জনগণকে তিনি গ্রুপিং এর ঊর্ধ্বে উঠে কিন্তু যোগ্যতাকে মূল্যায়ন করতেন। সেই জায়গায় আমরা দেখি যে চাকরির ক্ষেত্রে কি ধরনের বাণিজ্য হয়ে থাকে। তো সেই জায়গায় কিন্তু তিনি বাণিজ্য তো দূরের কথা, বরঞ্চ একজন স্কলার যার মেধা আছে, যোগ্যতা রয়েছে, তাকে ডেকে এনে ফর্ম ফিল আপের টাকা দিয়েছেন, রিক্সা ভাড়া দিয়েছেন, পরীক্ষা দিয়ে আসো, ভাইবা বোর্ডে কি শার্ট পরে যাবে সেই শার্টটা পর্যন্ত কিনে দিয়েছেন। তিনি মানুষের এভাবে কল্যাণ চাইতেন। ওর নিজস্ব এলাকা নিয়ে অনেক স্বপ্ন ছিল। সেখানে একটা খুবই দারিদ্র্যপীড়িত, নদী ভাঙ্গা কবলিত মানে একটা অঞ্চল, সেখানে মানুষের সারাক্ষণই তাদের ঘর বাড়ি ভিটা নিয়ে অনেক উদ্বিগ্ন থাকতে হয়। তো সেই জায়গায়, তো সেই মানুষটা তো অনেক স্বপ্ন, সেগুলো তো আমি অবশ্যই পূরণ করতে চাই ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে মনে করেন যে নারী সংরক্ষিত আসন সরাসরি ভোটের মাধ্যমে আসে না, এটা গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে কিছুটা সীমিত করে। তো এ ব্যাপারে আপনি নারী সংরক্ষিত আসনে আসছেন, আপনি এই বিষয়টা নিয়ে কি ভাবছেন, কি মনে করছেন? নারী সংরক্ষিত আসনের বিষয়ে 1954 সালে যখন এদেশে প্রথম নির্বাচন হয়েছিল, তখন কিন্তু সংরক্ষিত আসন 7টি ছিল। সেই সময় কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নারীরা নির্বাচিত হতেন। তারপরে 1970 সালে জেনারেল ইয়াহিয়া খানের সময়ে তিনি 15টি সংরক্ষিত আসন রেখেছেন। সেই সংরক্ষিত আসন, মানে যারা বিজয়ী হবেন সংসদীয় আসনে, সেটা এখনকার যে নিয়মটা, রেশিও অনুযায়ী সংসদে তারা সংরক্ষিত আসনে নির্বাচিত হবেন। তো সেটা কিন্তু 1972 সালের সংবিধানে আমাদের সেই রুলসটাই রয়ে গেছে জেনারেল ইয়াহিয়া খানের। তো সেটাই কিন্তু এখনো পর্যন্ত চলছে, সেই লটা কিন্তু আর সংস্কার হয়নি। তো এখনো সেটা নিয়ে কথা হচ্ছে। ইন ফিউচারে জনগণের প্রত্যক্ষ ভোটে নারীরা নির্বাচিত হবেন, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট জায়গায় নারীদের এক্সেস থাকবে, এবং নারীরা সেই জায়গায় কাজ করবে প্ল্যানিং এর ক্ষেত্রে। আমি এটাই আশা করছি নারীদের মূল্যায়নের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ বিথিকা বিনতে হোসেন এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ নাগরিক প্রতিদিনকে। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম নাগরিক প্রতিদিনের সপ্তাহে, আমাদের সাথে যুক্ত ছিলেন বিথিকা বিনতে হোসেন। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।